রেজিস্টার হয়েছে। খবর আছে। ওই দিক দিয়ে ঢোকার কথা ছিল। ফুল ধরেন যাই ভিডিও করতেছি। এখন কোরআন তেলাওয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ইকরা জাহান, তর্জমা করবে আলিকা হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان صدق الله العظيم। আমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইরশাদ হচ্ছে, করুণাময় আল্লাহ শিক্ষা দিয়েছেন কুরআন, সৃষ্টি করেছেন মানুষ, তাকে শিখিয়েছেন বর্ণনা। সূর্য ও চন্দ্র হিসাব মতো চলে এবং তৃণলতা ও বৃক্ষাদি সেজদারত আছে। সূরা আর রহমান আয়াত 1 থেকে 6। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ ইকরা ও আলিকাকে। সুধী মণ্ডলী, ভাষা শহীদের স্মৃতিচারণে আমাদের আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখছে প্রতিষ্ঠানের 10ম শ্রেণীর শিক্ষার্থী বুশরা আমিন। একজন রফিক আমাদের মুখে ফিরিয়ে দিয়েছিল আমাদের মায়ের বুলি, এবং 1999 সালে কানাডা প্রবাসী একজন আব্দুস সালাম এবং একজন রফিকুল ইসলাম পুরো বিশ্বের মাঝে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তুলে ধরেছিলেন। 21 একটি চেতনার রং, তবে আমরা কি পেরেছি এই চেতনাকে ধারণ করতে? যখন দেখি কিংবদন্তি ভাষা সৈনিক আব্দুল মতিনের মৃত্যুর পর আমরা জাতি হিসেবে সেই শ্রদ্ধাটুকু জানানোর সৌজন্যতা দেখাইনি, যখন দেখি ময়মনসিংহে জাতির সূর্য সন্তান আব্দুল জব্বারের নামের শহীদ মিনারটি পড়ে আছে পরিত্যক্ত, যখন দেখি ভাষা শহীদ রফিকের নামে যে জাদুঘরটি রয়েছে সেখানে তার স্মৃতির চিহ্ন মাত্রটুকু নেই, তখন আসলেই মনে প্রশ্ন জাগে, আমরা কি আদৌ পেরেছি 21-এর চেতনাকে ধারণ করতে? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বুশরা আমিনকে। এবারে বক্তব্য দিতে আসবে 8ম শ্রেণীর শিক্ষার্থী হামজা হোসেন। আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীমণ্ডলী, জাতীয় জীবনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বিষয়ে আয়োজিত আজকের আলোচনা সভার শুরুতে আপনাদের প্রতি আমার প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। শৃঙ্খল থেকে মুক্ত হয় দেশ ও জাতি। সম্মানিত সুধীবৃন্দ, বাংলা নামক দেশটি বিভিন্ন কারণে বিশ্ববাসীর দৃষ্টি আকর্ষণ করেছে। তন্মধ্যে প্রথম এবং অন্যতম কারণ হলো ভাষার জন্য সংগ্রাম ও আত্মত্যাগ, যা পৃথিবীর অন্য কোনো দেশ ও জাতিতে সংগঠিত হয়নি। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায়, প্রত্যেক জাতি জন্মগতভাবে প্রাপ্ত ভাষা স্বাধীনভাবে কথা বলা এবং মনের ভাব প্রকাশ করে। ভৌগোলিক স্বাধীনতা না থাকলেও ভাষার স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার। কিন্তু বিশ্ববাসী বিস্ময়ভুক্ত চিন্তা অবলোকন করেছে, জন্মগত অধিকার মায়ের ভাষায় কথা বলার জন্য ভাষা আন্দোলনে পুলিশের গুলিতে জীবন দিয়েছে সালাম, বরকত, রফিক, জব্বার সহ অসংখ্য তাজা প্রাণ। রক্তের বন্যায় সিক্ত হয় বাংলা মায়ের বুক। আমরা জানি 1947 সালে ভারতবর্ষ ব্রিটিশ শাসন মুক্ত হয়। ভারত ও পাকিস্তান নামে দুটি নতুন রাষ্ট্রের অভ্যুদয় ঘটে। পাকিস্তানের দুটি অংশ, পূর্ব ও পশ্চিম পাকিস্তান। উভয় পাকিস্তানের শাসনভার ছিল পশ্চিম পাকিস্তানের হাতে। তারা পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান উভয় দেশকেই বৈষম্য নীতি ও শোষকের ভূমিকা অবতীর্ণ হয়। প্রথমেই তারা চক্রান্ত করে বাঙালির প্রাণপ্রিয় ভাষা বাংলাকে নিয়ে। অবিভক্ত পাকিস্তানের শতকরা 58% মানুষের মুখের ভাষা ছিল বাংলা, সুতরাং রাষ্ট্রভাষা হিসেবে বাংলা প্রাধান্য পাবে, এটাই ছিল স্বাভাবিক।
কিন্তু 1948 সালে 21শে মার্চ পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক জনসভায় উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা দেন এবং 24শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের এক অনুষ্ঠানেও তিনি এই ঘোষণা পূর্ণ ব্যক্ত করেন। 1952 সালের 30শে জানুয়ারি ঢাকার এক জনসভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী খাজা নাজিমুদ্দিন উর্দুকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করলে বিক্ষোভে ফেটে পড়ে সমগ্র বাংলা ভাষাভাষী জনগোষ্ঠী। গঠিত হয় তমুদ্দুন মজলিস ও ভাষা সংগ্রাম পরিষদ। সর্বস্তরের বাঙালির অংশগ্রহণে মিছিল, মিটিং, স্লোগানে মুখরিত হয় বাংলার আকাশ বাতাস এবং তা চূড়ান্ত রূপ লাভ করে 1952 সালের 21শে ফেব্রুয়ারি। অনেক রক্ত ও প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের রাষ্ট্রভাষা বাংলা। শেষ পর্যন্ত শাসক গোষ্ঠী বাংলাকে পূর্ব বাংলার রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। সকল ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমরা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। নিয়ে আসছে প্রতিষ্ঠানের একাদশ শ্রেণীর শিক্ষার্থী তাসবিয়া রহমান। অধ্যক্ষ, উপাধ্যক্ষ ও উপস্থিত সকলকে আসসালামু আলাইকুম। 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল বাংলার সাহসী ছেলেরা। পরিচিত 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের স্বাধীনতার একটি দরজা খুলে দেয়। বাঙালির মধ্যে স্বাধীনতা অর্জনের প্রভাব সৃষ্টি হয়। বাঙালি তাকে ত্যাগ করতে দ্বিধা করেনি। শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বে এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মহান আত্মত্যাগের সম্মান আমরা রক্ষা করতে পারছি কিনা? এই বাংলা ভাষা যে বাঙালির জাতি, সে আমরাই সচেতন ও অবচেতন মনে বাংলা ভাষার অপমান করছি, তাকে বিকৃত করছি, তার সাথে অন্য ভাষার মিশ্রণ ঘটাচ্ছি। বর্তমানে দেখা যায় অন্য ভাষার প্রতি বাঙালির আগ্রহ বেশি। শুধু এতে বাংলার সম্মান ক্ষুণ্ণ হয় না, ক্ষুণ্ণ হয় বাংলার জন্য জীবন দিয়েছে যারা, তাদের সম্মান। আমি অন্যান্য ভাষাকে অস্বীকার করছি না, আমি বলছি বাংলা মায়ের বুক খালি হয়েছে বাংলা ভাষাকে বাঁচাতে। সেখানে বাংলা ভাষাকে তার যথাযথ সম্মান দেওয়া আমাদের করণীয়। পরিশেষে বলতে চাই, 21 মানে মাথা নত না করা, 21 মানে অন্যায়ের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ, 21 মানে যাবতীয় গোলামীর সংকীর্ণতার বিরুদ্ধে শুভবোধের অঙ্গীকার। আসসালামু আলাইকুম। ধন্যবাদ তাসবিয়া রহমানকে। এবারে বক্তব্য নিয়ে আসেন শিক্ষার্থী তাজরুল আহসান। আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ মহোদয় এবং সকল শিক্ষক শিক্ষিকাবৃন্দ সহ যে সকল শিক্ষার্থীরা আমার সামনে ভূমিষ্ঠ আছেন, সকলকে 21শে ফেব্রুয়ারির সাদর সম্ভাষণ। কথা অনেকক্ষণ হলো, ছোট ভাই বোনেরা অনেক কথা বলে গেল, ভালো লাগলো তাদের মধ্যে 21-এর চেতনা দেখতে পেয়ে। আমরা ইতিহাস সকলে জেনে এসেছি, পড়াশোনা করেছি, দেখেছি কিভাবে শহীদেরা প্রমাণ করেছে ভাষার জন্য জীবন দেয়া যায়। একটু যদি চিন্তা করি, ভাষা কি এতই দামি একটা বস্তু? ভাষা না যায় দেখা, না যায় ছোঁয়া, এর না আছে কোনো প্রতিমা, কিন্তু এই ভাষার জন্য কেন আমরা জীবন দিতে প্রস্তুত? কেন আমার 7 জন মানুষ ঢাকার রাজপথ রঞ্জিত করেছিল শুধু বাংলা ভাষায় কথা বলার জন্য? চিন্তা করুন, আপনার পরিচয় হলো সবচেয়ে বড় পরিচয় আপনার নাম। যদি কেউ আপনার নাম ভুলভাবে উচ্চারণ করে, থেকে তৈরি করব, নিজের মধ্যে ধারণ করব, আমি বলার চেষ্টা করব শুদ্ধ উচ্চারণে, লিখব শুদ্ধ বাংলায় বানানটাতে। হ্যাঁ, এভাবে কিন্তু আমি আমার বন্ধুকে অনুপ্রাণিত করতে পারি। আশেপাশে আমার আঞ্চলিক ভাষায় আমি কথা বলবো, কিন্তু আমার উচ্চারণ এবং আমার বানানের আমি এই বিষয়গুলোকে তুলে ধরবো, যেন আমি গর্বিত বোধ করি। এই যে 21শে ফেব্রুয়ারি, এটা যেন একটা দিবস হিসেবে শুধু পালিত না হয়, এটাকে আমি আমার সব ক্ষেত্রে এবং আমি যতদিন বেঁচে থাকবো আমি চেষ্টা করে যাব
চেষ্টা মানুষকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে, অনেক দূর নিয়ে যেতে পারে। সেটা আমরা দেখতে পাই এই যে 21শে ফেব্রুয়ারি 52 সালের যে ঘটনাটা ঘটেছে, আমার স্বাধীনতার সংগ্রাম কিন্তু সেদিন থেকেই তৈরি হয়েছে। হ্যাঁ, তাহলে আমার চেষ্টাটা কিন্তু বিফলে যাবে না। তাই আমরা ছাত্রছাত্রীকে বলবো, প্রতিদিন কিছু না কিছু আমি শুদ্ধভাবে বলার চেষ্টা করব, বানানটা শুদ্ধ করে খাতায় লিখব, বলবো, জানবো। এটাই হোক আমার অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। প্রতিষ্ঠানের শ্রদ্ধেয় শিক্ষক প্রভাষক ফারুক সুমন স্যার। নক্ষত্রপুঞ্জের মতো জলজলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায়, বর্ণমালা আমার দুঃখিনী বর্ণমালা। বীরশ্রেষ্ঠ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে আসসালামু আলাইকুম। আজকে এতক্ষণ এই মহত্তম অনুষ্ঠানে বসে ভাষা নিয়ে আমরা কথা শুনেছি আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে। আমি মনে করি অত্যন্ত চমৎকারভাবে তারা বলেছে। আমি ইতিহাস না বলে খুবই সংক্ষেপে প্রায়োগিক জায়গায় বর্তমানে ভাষার যে ব্যবহার সেদিকে আলোকপাত করার প্রয়াস রাখব। সুধীমণ্ডলী, প্রথমে একটু বলে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের মধ্যে এক ধরনের ভুল চিন্তা কাজ করে। সেটা হচ্ছে এরকম যে বাংলা ভাষার পক্ষে কথা বলতে গেলেই আমরা ধরে নিই যে ইংরেজিকে প্রতিহত করতে হবে, কোনোভাবেই ইংরেজি যেন আমাদের মাঝে না আসে। গত বছর আমি এই দিনে একটা বক্তব্য দিয়েছিলাম এবং আমার কয়েকজন সহকর্মী বলেছিলেন যে আপনার কথার মধ্যে হতে ইংরেজি ছিল। দেখুন, চেয়ার, টেবিল, কলম, কাগজ, কাগজ ফার্সি শব্দ, কলম আরবি শব্দ, চেয়ার টেবিল ইংরেজি শব্দ, এরকম আরও বিস্তর উদাহরণ দেওয়া যাবে যেগুলো বাংলা ভাষার শব্দ নয়। আমি যদি এই সময়ে বসে আপনাদেরকে বলি, আমরা যে তথ্য প্রযুক্তির ফেসবুকের কথা ধরি, ফেসবুক আসার কারণে আমরা কিছু কিছু শব্দ বাংলায় আত্মীকৃত করেছি, যেমন ফেসবুক, ট্যাগ, টাইমলাইন, প্রোফাইল। এমনি করে আমরা এমন কিছু পরিভাষা বাংলায় আত্মীকৃত করেছি যেগুলো এখন বাংলার সম্পদ হয়ে গিয়েছে। আমি আমার সহকর্মী সহ সবার উদ্দেশ্যে বলতে চাই, আমরা আসলে যেই শব্দটা ইংরেজি, ফার্সি, উর্দু, আরবি যেই ভাষা থেকে আসুক, সেটা যদি স্বতঃস্ফূর্তভাবে আমাদের ভাষায় চলে আসে, এখানে মোটেও কোনো বিরোধ নেই। কারণ আপনারা শুনলে অবাক হবেন, খাঁটি বাংলা শব্দের পরিমাণ খুবই কম। মোগল আমল থেকে শুরু করে, যেমন আমাদের এখানে কারা কারা এসেছেন, আমাদের এখানে অনেক আগে পাল যুগ, মৌর্য, যারা ইতিহাসে মানুষ আছেন তারা জানেন। এরপরে আমাদের এই শুধু বৃহৎ বাংলা, বাংলা, বিহার, উড়িষ্যা, এই তিনটা প্রদেশ মিলে ছিল বৃহৎ বাংলা। এই বৃহৎ বাংলায় আমরা জানি সুলতানি আমল, মোগল আমল, বিভিন্ন সময় আরব দেশ থেকে, মধ্যপ্রাচ্য থেকে অনেকেই এসেছেন এবং তারা এসে তাদের শাসন পরিচালনা করার ক্ষেত্রে প্রচুর আরবি, ফার্সি এবং উর্দু শব্দ আমাদের এখানে আমদানি করেছেন। এই যে আমদানি শব্দ বলেছি, এটি কি বাংলা শব্দ না। পৃথিবীর সব প্রাণ এবং জীবন্ত ভাষা মানেই হচ্ছে আদান প্রদানের ব্যাপার। ভাষা কখনোই প্রতিহতের ব্যাপার নয়। আপনি জানেন যে ভাষা হচ্ছে নদী প্রবাহের মতো বাঁক নেয়, সংস্কৃতিও নদী প্রবাহের মতো বাঁক নেয়। আজকে আমরা, আমাদের প্রিন্সিপাল স্যার একটা কথা সবসময় বলেন যে আন্তর্জাতিকতাকে আমরা ধারণ করব আমাদের সংস্কৃতির ভেতর দিয়ে। এখন দেখুন, আমি বলি যে বড় মাছ সবসময় ছোট মাছকে গ্রাস করে খেয়ে ফেলে। ইংরেজি আমাদের মধ্যে চলে আসবে, এটা খুবই স্বাভাবিক। কারণ আজকে আমাদের দেশ কেন, পৃথিবীর সর্বত্রই ইংরেজির প্রভাব আছে এবং ইংরেজি প্রয়োজন আমাকে শিখতেই হবে। কিন্তু আমরা যদি মনে করি, আমরা যদি স্বেচ্ছায় মনে করি যে আমার বইয়ের নাম ইংরেজিতে রাখতে হবে, আমি একটা সাইনবোর্ড লিখবো, সেখানে সবার আগে উপরে ইংরেজি বানানে লিখতে হবে, তারপরে হচ্ছে যে বাংলা না থাকলেও চলবে। আমি খুবই বিনয়ের সঙ্গে আজকে দুটো কথা বলতে চাই। সেটা হচ্ছে শিক্ষাক্ষেত্রে, অফিস আদালতে, প্রচার মাধ্যমে আমরা নিজেরা কতটা বাংলাকে ব্যবহারিক বা প্রয়োগ উপযোগী করতে পারি, এদিকে একটু নজর দিলে ভালো হয়। এবং এই প্রয়োগের জায়গায় সব থেকে বেশি ভূমিকা পালন করে শিক্ষক এবং শিক্ষার্থী। আমি দুঃখের সঙ্গে বলছি, আমরা মনে করি যে বাংলায় যারা পড়েছেন কেবল তারাই হচ্ছে ভাষার দায়িত্ব পালন করবেন।
যেমনি করে আমাদের হুজুরেরা আসলে শুধু ধর্মের দায়িত্ব পালন করবেন, এটা তো ঠিক না আসলে। আপনি দেখুন আমাদের প্রতিষ্ঠানে আজকে, আমি এর আগেও বলেছি অধ্যক্ষ মহোদয়কে, আজকে বিনয়ের সঙ্গে আমি আরেকটা অনুরোধ করবো, স্যার আমাদের প্রতিষ্ঠানে একটা শহীদ মিনার যদি কোনো জায়গায় স্থায়ীভাবে স্থাপন করেন, মানে এটা আমার মনে হয় যে আমাদের প্রতিষ্ঠানে অনেক পূর্ণতা আছে, এবং স্যার হয়তো ভেবেছেনও, ইনশাল্লাহ এটা হয়ে যাবে। আর আরেকটা ব্যাপার, আমাদের প্রতিষ্ঠানে এই যে বড় করে একটা ব্যানার দেখতে পাচ্ছেন সাংস্কৃতিক, তো আজকে বলবো যে আমরা দৈনন্দিন জীবনে এখানে অনেক শব্দ আছে, আমি যদি ইংরেজিতে না দিই বাংলাটা দিতাম আমার কিন্তু ক্ষতি হতো না। আমরা এখানে দিয়েছি হচ্ছে ন্যাশনাল কালচারাল ফেস্ট 2023, মানে আমি এটা আমরা আমাদেরই সমালোচনা করছি। আমরা কিন্তু এই নামগুলো বাংলায় দিলে তো অসুবিধা নেই, যে শব্দটা পারিভাষিক শব্দ হিসেবে এখানে চলে আসবে আমরা তো সেখানে কোনো দ্বিমত নেই। যেমন কালচার কথাটা রেগুলার বলি, যে রেগুলার এই শব্দটা ব্যবহারের ক্ষেত্রে কোনো দ্বিমত নেই। যে শব্দটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সঙ্গে মিশে যাবে সেটাকে আমরা গ্রহণ করবো। আপনি দেখেন বোতল, আমরা বোতল বলি, এটা কি বাংলার শব্দ? এটা তো বাংলার শব্দ না। এমনি করে অসংখ্য শব্দ একসঙ্গে অভিধানে যুক্ত হয়ে যায়, এটা ভাষাকে সমৃদ্ধ করে। তো দিবসটা পালন করছি কি উদ্দেশ্যে করেছি? ভাষা শহীদদের সম্মানের জন্যই তো, রক্তের বিনিময় দেওয়ার জন্যই তো। পৃথিবীতে খুব কম জাতি আছে যে কেবল ভাষার জন্য রাষ্ট্র পেয়েছে, কেবল ভাষার জন্য। আপনি বিশ্বাস করেন আজকে যে আমরা যে আমাদের এই কষ্ট অর্জিত বাংলা ভাষা তোমাদের হাত দিয়ে আরো অনেক দূর এগিয়ে যাবে। তোমরা ভাষাকে সম্মান করবে। তোমরা হলো সঞ্জীবনী শক্তি। সঠিকভাবে ভাষার ব্যবহার আত্মমর্যাদা ও সামাজিক মর্যাদার পরিচয় যেমন দিবে, তেমনি তার যথাযথ পরিচর্যা তোমাকে সফলতা দিবে। বানান জ্ঞান পরিশীলিত ভাষার ব্যবহার করে তুমি পারবে বাংলাকে উচ্চতার শিখরে নিয়ে যেতে। পরিশেষে বলবো, এই অক্ষর যেন নির্ঝর ছুটে চলে অবিরাম, যেন কিছু তারা দিচ্ছে পাহারা, আকাশেতে লিখে নাম। তোমরা হয়ে ওঠো সেই বাংলার আকাশের যোগ্য পাহারার তারা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ম্যাডামকে। এবারে বক্তব্য বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুল পাবলিক কলেজ আয়োজিত আজকের শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ, সহকারী প্রধান শিক্ষক, সদপ্রধান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম। বরাবরের মতোই আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি শিক্ষার্থীদের বক্তব্য শুনেছি, আমাদের শিক্ষকদের বক্তব্য শুনেছি। বক্তব্যে সবাই ভাষার ইতিহাস আলোচনা করেছে, ভাষার মর্যাদা নিয়ে কথা বলেছে, এবং শিক্ষার্থী দেখলাম একটু ভাষার বিষয়ে কিছু হতাশা বলেছে, যে হতাশা। আমি সবসময় পজিটিভ চিন্তা করি, হতাশার বাদেও আসলে আমাদের অনেক কিছু পজিটিভ দিক আছে। আমরা জাতিসংঘে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘে কিন্তু ভাষণ দিচ্ছেন বাংলায়। এই বছরের 1 ফেব্রুয়ারি আমাদের সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু বাংলায় পড়া হচ্ছে, যেটা আগে ইংরেজিতে পড়া হতো, এখন রায় লেখা হচ্ছে বাংলায়। সুতরাং আমরা যে ভাষা নিয়ে কাজ করছি না তা না, অনেক কিছু অর্জন আমাদের আছে। অর্জনগুলো নিয়ে আমাদের সামনের দিকে যেতে হবে। আমি শুধু শিক্ষার্থীর কাছে একটা অনুরোধ করব, যে আমরা আমাদের ভাষার জন্য যারা রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের সম্মানের জন্য, আমাদের কৃষ্টির সম্মানের জন্য, আমাদের ঐতিহ্যের জন্য আমরা আমাদের ভাষাকে সম্মান করব, আমরা আমাদের ভাষাকে লালন করব, আমরা আমাদের ভাষায় কথা বলব।
কৃষ্ণচূড়া দোলে হাওয়া পলাশ শিমুল ফোটে, ঠিক তখনই বায়ান্নতে ভাষার দাবি ওঠে। যে ভাষাতে কান্না হাসি মধুর সুধা পান, দস্যু হুকুম করল জারি, থামিয়ে দিল গান। দানব হয়ে আসলো তারা, ছুড়ল কামান গুলি, ওরা নাকি কেড়ে নেবে আমার মায়ের বলি। 21 তারিখ দুপুর বেলা মিছিল নিয়ে সব মাঠে ঘাটে ছড়ায় আলো ভাষারই সৌরভ। রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই, রাষ্ট্রভাষা রাষ্ট্রভাষা বাংলা চাই বাংলা চাই। মায়ের কান্না বোনের বিলাপ, প্রশ্ন সবার কোন কারণে বিঁধল বুলেট বীর ছেলেদের বুকে। আমার ভাইয়ের রক্ত ঝরে, মায়ের চোখে জল, বর্ণমালা আনলো কিনে দামাল ছেলের দল। মায়ের ভাষা প্রাণের ভাষা, বাংলা ভালোবাসি, জীবন দিয়ে পেলাম ফিরে বাংলা মায়ের হাসি। সালাম রফিক শফিক ওহি, শহীদ কত প্রাণ, জীবন দিয়ে রাখলো তারা বাংলা ভাষার মান। এই ভাষাতে আমার জগৎ সুর তুলে গান গায়, স্বপ্ন সুখে অহংকারে পাল তুলে বাংলায়। ধন্যবাদ। ধন্যবাদ শয়ন বারৈকে। এই পর্যায়ে চিরভাষার হয়ে রবে আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে। পতাকার বুকে লাল সূর্য চিরভাষার
বুকে লাল সূর্য জানে জানে প্রতি ঘরে ঘরে প্রতিটি হৃদয় প্রদীপ নিকরে প্রতি জনে জানে প্রতি ঘরে ঘরে প্রতিটি হৃদয় প্রদীপ নিকরে স্বাধীনতারে সূর্যটা জ্ঞানের মশাল ঝেড়ে দেবে পতাকার মুখে লাল সূর্য গতি দূর যায় নির্ভীক মনে চির প্রত্যয় প্রতিটি কদমে গতি দূর যায় নির্ভীক মনে চির প্রত্যয় প্রতিটি কদমে স্বদেশ প্রেমে চেতনা মোদের জয়তিকায় পতাকার বুকে লাল সূর্য চিরভাষার হয়ে রবে আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে আর পৃথিবী জুড়ে বাংলা ভাষা ইতিহাস বলে যাবে পতাকার বুকে লাল সূর্য সূর্যকে ধন্যবাদ এবং পঞ্চম শ্রেণীর নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো তোলো সময় যে হলো হলো নম্বর তোলো তোলো নম্বর তোলো সময় যে হলো হলো নম্বর তোলো সময় যে হলো শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া দাও 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 সৌখের
ধন্যবাদ অপূর্বা ইসলামকে। এই পর্যায়ে দলীয় সঙ্গীত সালাম সালাম হাজার সালাম পরিবেশনায় রুহা, ফাহিমা, সুহা, অর্পা, ফারিস্তা, হেমা, অন্বেষা, ইশরাত, উষা, আফিয়া ও ত্রিনা।
সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম। ধন্যবাদ সবাইকে। এবারে সুধার হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে আমার বাংলা মাতোরা করা রূপের সুধার হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে আমার বাংলা আগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি ফাগুনে তোর কৃষ্ণ চূড়া পলাশ বনে কিসের হাসি চৈতে রাতে সুরে রাখাল বাজায় বাঁশের বাঁশি আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে আমার বাংলা মাগো। বসে খেত রুদ্র ভয়াল কেত নুরায় কাল বসে জ্যৈষ্ঠী মাসে বনে বনে আম কাঁঠালে হাট বসে কি শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্যামল মেঘের ভেলায় চড়ে আশার নামে তোমার বুকে শ্রাবণ ধারায় বর্ষাতে তুই স্নান করিস পরম সুখে আমার বাংলা মাতোর আকুল করা রূপের সুধায় হৃদয় আমার যায় জুড়ে যায় জুড়ে আমার বাংলা ধন্যবাদ পরমাকে। জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। অনেক তাত্ত্বিক আলোচনা করেছেন, সময় পেলে হয়তো আরো বিশদ আলোচনা করতে পারতেন, কারণ এই বিষয়গুলো আমাদেরকে আসলে ভাবতে হবে। আমাদের জাকিয়া ম্যাডাম কথা বলেছেন, বিশুদ্ধ বাংলা প্রমিত বাংলার কথা নিয়ে কথা বলেছেন। আমি তাদেরই কিছু আমি বলবো যে সূত্র ধরে আমি দু একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব, তারপরে পুরস্কার দিব আমরা এখানে, না পুরস্কার দিচ্ছি। আচ্ছা, পুরস্কার বিজয়ী যারা আছে তাদের পুরস্কার দিয়ে আমাদের পুরো অনুষ্ঠান আমরা শেষ করব। তো এখনকার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ খুবই আমরা একটা কনফ্লিক্টিং যে কথাটা বললাম, মানে কি এটা ফারুক সুমন স্যার তো বলবে যে স্যার আপনি দাঁড়িয়ে ইংরেজি বলে ফেললেন।
আমরা ইংরেজির মধ্য দিয়েই যাচ্ছি, এর মধ্যেই বাংলার চর্চাটা আমাদের করতে হবে। আমরা পুরো পৃথিবীটাই এখন শাসন করছে। তোমরা যদি ভালো করে জানো যে আমি আমার একটা গল্প দিয়েই শুরু করি। সেটা হলো যে এটা অনেকেই হয়তো শুনেছো, অনেকেই বেশিরভাগই শুনোনি। আমি কোনো একটা সময় আমরা পরিকল্পনা করলাম, আচ্ছা আমি চেষ্টা করব যে ইংরেজি শব্দগুলোকে আজকের জন্য একটু পরিত্যাগ করতে, যে দেখি কতটুকু পারি। তো আমরা একটা পরিকল্পনা করলাম যে আমরা অনেকগুলো দেশ ভ্রমণ করব এবং সেটা শুরু করব স্পেন থেকে শুরু করব। তো স্পেন থেকে শুরু করতে হলে আমরা মরক্কোতে প্রথম গেলাম, মরক্কো দিয়ে, এবং এটা মোটামুটি আমরা বলবো যে খুবই স্বাভাবিক যেই রাস্তা আছে ওরকম না, অস্বাভাবিক একটা রাস্তা দিয়ে আমাদের যাত্রাটা আমরা শুরু করলাম। আমার সাথে আরও দুজন সহযাত্রী ছিলেন আমার একই পদবীর। তো সেটা হলো জিব্রাল্টারের নাম তোমরা শুনেছো, নিশ্চয়ই শুনেছো জিব্রাল্টারের নাম। কতজন শোনো নাই? জিব্রাল্টারের নাম শোনো নাই কতজন? অনেক বড় একটা গ্রুপ। কেন? হাত নামাও। হ্যাঁ, ওরা পড়ে না। জিব্রাল্টার শুনতে হবে তো, প্রচুর ইতিহাস আছে জিব্রাল্টার কেন্দ্রিক। এই জিব্রাল্টারের নাম ছিল জাবালে তারেক। এই জাবালে তারেকটাকে পরবর্তী অপভ্রংশ হয়ে এটাকে জিব্রাল্টার করেছে। বুঝতে পেরেছো? জাবালে তারেক কেন ছিল সেটারও একটা খুব সুন্দর একটা ইতিহাস আছে, তোমরা পড়বে। এগুলি খুব সুন্দর সুন্দর ইতিহাস কিন্তু আছে। যাই হোক, তো আমরা জিব্রাল্টার অতিক্রম করে আমরা যাব একটি অপ্রচলিত রাস্তা দিয়ে আমরা যাব। স্বাভাবিকভাবে আমরা তো বিমান দিয়ে গিয়ে যে যাত্রাটা করে আমরা বিমান দিয়ে না গিয়ে আমরা অপ্রচলিত একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। তো আমরা জিব্রাল্টার অতিক্রম করলাম একটি শিপের মাধ্যমে। অতিক্রম করার পর আমরা জিজ্ঞেস করছি যে ইংরেজিতে জিজ্ঞেস করছি যে সিবিজা একটা জায়গা আছে, সিবিজা ইংরেজিতে লেখা, ইংরেজি অ্যালফাবেটে আমরা দেখেছি না জায়গাটা সিভিলি এল আছে, কিন্তু স্পেনে এটাকে সিবিজা বলে, সিভিলি বলে না। তো আমরা জিজ্ঞেস করছি ওয়ার ইজ সিভিলি। প্রথমত হলো যে বানানটার একটু সমস্যা হয়েছে, আমরা উচ্চারণটা জানি না, এই জন্যে সিভিলি জিনিসটা তারা বুঝতে পারছে না। আর আমরা যেহেতু ইংরেজিতে জিজ্ঞেস করছি, এই স্প্যানিশরা কেউই ইংরেজির সাথে তারা অভ্যস্ত না। তো কেউ কিছু কথা বলছে না, কেউ মানে কোনো জবাবই দিচ্ছে না। বুঝতে পেরেছো? কোনো জবাব দিচ্ছে না, কোনো ধরনেরই তাদের চেহারার মধ্যে আমরা কোনো ধরনের প্রতিক্রিয়া দেখতে পাচ্ছি না যে আমাদের কথাটা শুনলো কি শুনলো না। খুব হতাশ হয়ে গেলাম। তারপরে আমরা একজনকে ওয়ার ইজ এই সমস্ত সব কিছু বাদ দিয়ে একদম সিভিলি ওয়ার বডি ল্যাঙ্গুয়েজে বোঝাইতে চেষ্টা করলাম। তো কোনো একজন হয়তো বুঝেছে, সে বলেছে যে সে একটু সময় দিয়েছে যে একটু বানান করে দেখাও। তো আমরা বানান করে দেখাইলাম। তো বলে ইয়েস, মানে সে স্প্যানিশ ভাষায় বললো সিভিজা, আমাদেরকে সামহাও বুঝিয়ে দিল বডি ল্যাঙ্গুয়েজে যে এখানে যাও। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো, স্পেনে যদি তুমি ঢুকো অথবা ইউরোপিয়ান যেই দেশগুলিতে স্প্যানিশ ভাষা আছে অথবা ফ্রেঞ্চ ভাষা যারা ইউজ করে, তারা দেখবে তোমার ইংরেজিকে কিন্তু কর্ণপাত করবে না। বুঝতে পেরেছো? তুমি যতই ভালো ইংরেজি বলো তারা শুনবে না। তোমার ফ্রেঞ্চে বলতে হবে অথবা পর্তুগিজ অথবা স্পেন, যে বেল্টে যেই কথা প্রচলিত আছে, তারা কিন্তু সেই পর্যায়ে যেতে পেরেছে। তাহলে আজকে আমরা যে আলোচনা এখানে করেছি, চাইনিজরা দেখো তাদের অনেক প্রোডাক্ট আছে যেখানে তারা চাইনিজই লেখে। কোরিয়ানদের কথা আলোচনায় এসছে, কোরিয়ান সিনেমা। কতজন কোরিয়ান সিনেমা দেখো? হাত উঠাও তো দেখি। বিশাল একটা। আচ্ছা, হাত নামাও। তোমরা বাংলা ওয়েব সিরিজ কতজন দেখো? হাত উঠাও দেখি। এই তো, তোমরা কোরিয়ানও দেখো, বাংলা ওয়েব সিরিজ দেখো, হাত নামাও। তাহলে এই কোরিয়ানরা দেখো তোমাদের কাছে কিন্তু তাদের সিনেমাটা পৌঁছে দিয়েছে না? সিনেমাটা পৌঁছে দিয়েছে। তো ভাষার কিছু মাধ্যম আছে, যেটা ফারুক সুমন স্যার বললেন, শুধু চিৎকার করলে হবে না। 21শে ফেব্রুয়ারিতে এসে এই ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য অনেকগুলো বিষয় কাজ করে। আমি যদি ইংরেজিতে বলি, অনেক কিছু ফ্যাক্টর কাজ করে।
ঠিক আছে? তো এর মধ্যে এই যে সংস্কৃতি, আমার সংস্কৃতি যত বেশি উন্নত হবে, তুমি দেখো, তোমরা যারা এমিরেটসে ফ্লাই করেছো কতজন, এমিরেটসে আকাশপথে উড়েছো কতজন, কয়জন এমিরেটসে, ওকে, সৌদি এয়ারলাইন্সে কতজন উঠেছো, হাত ওঠাও। আচ্ছা, তুমি দেখো যে মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যেই ফ্লাইটগুলি চলাচল করে, এমিরেটস হোক, ফ্লাই দুবাই হোক, সৌদি এয়ারলাইন্স হোক, উঠেই দেখবা প্রচুর হিন্দি সিনেমা কিন্তু তুমি তার ড্যাশবোর্ডে পাবা না? তাহলে বাংলা সিনেমা নাই কেন? এই হিন্দি সিনেমা যে দেখছে সে কি হিন্দি শিখছে না কিছু কিছু? তোমরা কতজন হিন্দি মোটামুটি বলতে পারো? হাত ওঠাও দেখি। এই যে দেখো, বিশাল একটা সংখ্যা, হাত নামাও। আমি যদি বলি কতজন ফ্রেঞ্চ বলতে পারো, হাত ওঠাও দেখি। নাই। ফ্রেঞ্চ একটা বিশাল ভাষাভাষী, সারা বিশ্বে ফ্রেঞ্চ ইংরেজির পরেই ডমিনেট করছে, একজনও জানো না। কি বোকা জাতি আমরা, কি বোকা ছেলে মেয়ে আমরা। ওকে, কতজন কোরিয়ান মোটামুটি জানো? হাত ওঠাও দেখি। এই যে দেখো, কিভাবে জানো? তোমাদেরকে কেউ শিখিয়েছে? হাত নামাও। কথা বলবে না, আমার কথা শোনো। নিজেদের মধ্যে কথা বলার দরকার নেই, কথা অনেক বলো তোমরা। আজকে আমার কথা শুনবে, আমি যা বলি তা শুনবে। আমি গল্প করছি, আমি তো কোনো বক্তৃতা দিচ্ছি না। বক্তৃতা দিচ্ছি? গল্প তো শোনা যায় না? বক্তৃতা বোরিং লাগে, বিরক্তিকর লাগে। বোরিংয়ের বাংলা কি? বিরক্তিকর। আমি বাংলাগুলি বলে দিব। আমার বাংলা স্টক আছে, খারাপ না। যদিও ইংরেজি বলি, বাংলা স্টক আছে। এবং আমি যখন কথা বলি, আমি চেষ্টা করি বিশুদ্ধ ভাষায় কথা বলতে, চেষ্টা করি। আমি বলবো না যে, আমি দাবি করবো না আমি খুব বিশুদ্ধ বাংলায় কথা বলি, বাট আমি চেষ্টা করি। আমার চেষ্টাটা আছে, এটাই তো যথেষ্ট না? তো আমি এখন তোমাদের সাথে কথা বলছি, আমি বক্তৃতা দিচ্ছি না। তো আমার কথাগুলি শুনতে হবে। তো এই যে ধরো, তুমি হিন্দি শিখে যাচ্ছ, অন্যের একটা ভাষা শিখে, পিছনে কথা বলবে না। পিছনে একজন টিচার থাকেন, ওরা একদম চুপচাপ বসে থাকবে, না হয় সামনে চলে আসবে, ওদের কাজ শেষ, ওরা সামনে চলে আসবে, পিছনে কথা বলবে না। এটা আমার খারাপ অভ্যাস। আমি নিজেও ভালো শ্রোতা, আমি চাই আমার সামনে যারা থাকবে তারাও ভালো শ্রোতা হবে। আমি যখন কেউ কথা বলে, আমি কোনো কথা বলি না। আমি এমন কোনো কাজ করি না যেটা নিজে করি না তোমাদেরকে বলি। আমি নিজে যেটা পালন করি সেটি তোমাদেরকে বলি। বুঝতে পেরেছ? কখনোই আমাকে পাবে না কোনো একজন কথা বলছে আমার ঊর্ধ্বতন, আমি এখানে কথা বলছি, এটা কখনোই পাবে না। ওকে, এই জন্য আমি আমার ছাত্রদের মধ্যে এই অভ্যাসটা গড়ে তুলতে চাই। আমি এখানে কথা বলবো, পিছনে অন্যরা কথা বলবে, এটা হবে? সবাইকে আমার বক্তব্য শুনতে হবে অবশ্যই। ওকে, তো যেটা বলছিলাম, ভাষাকে ছড়িয়ে দেওয়ার জন্য অনেকগুলো মাধ্যম আছে। এই মাধ্যমগুলিতে আমাদেরকে কাজ করতে হবে। শুধু চিৎকার চেঁচামেচি করলে হবে না। ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, আমাদের সিনেমা এখন বিশ্ববাজারে যাচ্ছে না? কেন যাচ্ছে বিশ্ববাজারে? তোমাদের মতো মেধাবীরা আমাদের সিনেমায় আসছে, সেজন্য যাচ্ছে। আমাদেরকে সারা পৃথিবী এখন চিনে। কিভাবে চিনে? তোমাদের মতো মেধাবী ছেলেমেয়েরা খেলাধুলায় উন্নতি করছে, আমাদের ক্রিকেটে উন্নতি করছে, সেই জন্য বাংলাদেশকে চিনে না? ব্রাজিল কি খুব উন্নত দেশ? কেমন দেশ? কতজন জানো দেখি? ব্রাজিলের রাজধানীর নাম কি, কে জানো? ওকে, ব্রাজিলে খুব সম্প্রতি একটি দুর্ঘটনা হয়েছে, কতজন দেখেছ? খুব কম। আহা, কি জাতি! সম্প্রতি একটা দুর্ঘটনা হয়েছে। ওকে, তুরস্কে একটি দুর্ঘটনা হয়েছে সম্প্রতি, কতজন জানো? আচ্ছা, হাত নামাও। গুলশানে একটি দুর্ঘটনা হয়েছে, কতজন জানো? তারপরেও কিছু হাত ওঠে না। হ্যাঁ, মানে এরা হলো একদম বেখেয়াল, দুনিয়ার কোনো খবর নাই, শুধু চিকেন ফ্রাই আর হলো ফুড পান্ডা, ঠিক না? ফুড পান্ডার বাইরে পৃথিবীর আর কোনো জগৎ নেই। আর কোথায় কখন অফার দিচ্ছে, আর হলো আইফোন, অমুকের আইফোন আছে, আমার আইফোন লাগবে। বোকা ছেলে মেয়ে সব। আমি যেটা বলছিলাম, তোমরা কি হিন্দি শিখে ফেলেছ, তাহলে আমরা বাংলাটা শিখিয়ে ফেলতে পারি না অন্যদেরকে? এটা কি চিৎকার করলে বাংলা শিখবে কেউ? আমাকে কিছু, এর সাথে কিছু বিষয় আছে, সেই বিষয়গুলি আমি কেন এই কথাগুলো বলছি, কারণ আমাদের সময় শেষ, তোমাদের সময় শুরু। তোমাদেরকে এইগুলো নিয়ে ভাবতে হবে যে তাহলে সারা পৃথিবীতে কোরিয়ান কেন শিখছে, সারা পৃথিবীতে চাইনিজ কেন শিখছে, সারা পৃথিবী কেন অ্যারাবিক শিখছে, সারা পৃথিবী কেন ফ্রেঞ্চ শিখছে, সারা পৃথিবীতে কেন একদম শাসন করে বেড়াচ্ছে ইংরেজির কেন এত দাপট? কি করেছে ইংরেজরা?
আমাদেরকে শাসন করেছে কারা? ইংরেজরা শাসন করেছে না? আমরা কেন শাসন করতে পারি না আমাদেরকে? তাহলে তোমাদেরকে এগুলি জানতে হবে। এর জন্যে প্রথম কাজটা হলো যে আমাকে আগে চর্চাটা শুরু করে দিতে হবে, আমি যেন ভালো বাংলা জানি। আমাদের মধ্যে একসময় একটা ফ্যাশন ছিল, আমরা বলতাম আমি আসলে খুব ভালো বাংলা জানি না, ঠিক না? মানে বাংলা জানি না, ইংরেজি জানি খুব ভালো, এটা একটা ফ্যাশন ছিল এক সময়ে। এটা কি আসলে ফ্যাশন? এটা মূর্খতা। তুমি বাংলাদেশের সিটিজেন, তুমি বাংলাদেশের নাগরিক, তোমাকে তোমার ভাষাটা খুব ভালো করে জানতে হবে, তারপরে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, থার্ড ল্যাঙ্গুয়েজ, ফোর্থ ল্যাঙ্গুয়েজ। ডক্টর শহীদুল্লাহ হয়ে যাও, কোনো আপত্তি নাই। ডক্টর শহীদুল্লাহ কয়টা ভাষায় পারদর্শী ছিলেন জানো কেউ? ডক্টর শহীদুল্লাহকে চিনো না? নাম শোনো নাই? কতজন আছো? হাত ওঠাও। ভয়ে হাত ওঠাচ্ছে না, এই যে কয়েকজন হাত উঠিয়েছে, নাম হাত নামাও, এরা ছোট, তোমরা চিনে নেবে। ডক্টর শহীদুল্লাহ অনেক ভাষার পণ্ডিত ছিলেন, এটা বাংলা স্যারেদের কাছ থেকে জিজ্ঞেস করে নিও। তামাদ্দুন মজলিস, এই নামটা কি? বাংলা না, হিন্দি না, আরবি না? ওকে, আঙ্গুল দিয়ে দেখাইলে সুবিধা, কারণ ওখান থেকে বোঝা যায় না। তাহলে আমরা কেন আমাদের এই ভাষাটাকে পৌঁছে দিতে পারছি না? যেটা বললাম, অর্থনৈতিকভাবে তোমাকে সমৃদ্ধি অর্জন করতে হবে, এবং অর্থনৈতিক সমৃদ্ধি কিন্তু আমরা অর্জন করতে যাচ্ছি। আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশের পথেই কিন্তু হাঁটছি। পাশাপাশি আমাকে সচেতন থাকতে হবে যে আমার ভাষার ব্যাপারে। বাংলা নাটকগুলিতে অশালীন অনেক শব্দ ঢুকে গিয়েছে, বাংলা নাটকগুলিতে দুইটা ধারায় বিভক্ত হয়ে গিয়েছে। আমি একটা আন্দোলনের সাথে কোনোভাবে যুক্ত হয়েছিলাম, এটা হলো, তোমরা অনেকেই চিনো, ডক্টর এনামুল হক আছেন। কতজন চিনো? নাম শুনেছো ডক্টর এনামুল হকের? হাত নামা। অনেকেই চিনো, গুড। কিভাবে চিনো তোমরা? তিনি বুয়েটের শিক্ষক ছিলেন, নাটক করতেন। তার স্ত্রীর নাম হলো লাকি নাম, তাই তো? আমি যদি ভুল না হই। তারা যখন নাটক করতেন, আমাদের সময় যে নাটকগুলি হতো, কোথাও কেউ নেই, বহুব্রীহি, অয়ময়, আর অনেক আছে, অনেক, অসংখ্য অসংখ্য। তোমরা সেই নাটকগুলি এমনিতেই দেখবে যে ভাষা কত সুন্দর, পরিশীলিত, পরিমার্জিত ভাষার চর্চা সেখানে ছিল। এখনকার নাটকগুলি শুধুমাত্র আঞ্চলিকতায় দোষে দুষ্ট না, এখানে অশালীন অনেক কথা ঢুকেছে, যেগুলি আমরা সুশীল সমাজে, অথবা আমরা শুনতে চাই না, যেই শব্দগুলো, যেই বাক্যগুলো শুনতে চাই না, সেই সমস্ত জিনিস অবলীলায় আমাদের মাধ্যমগুলিতে আমরা দেখছি। এটা কি ঠিক হচ্ছে? আমাদেরকে বুঝতে হবে। তোমরাই কিন্তু আগামী দিনে কেউ প্রডিউসার হবে, প্রযোজক হবে, তোমরা কেউ কর্তা ব্যক্তি হবে এই মাধ্যমগুলির। তোমাদের কারো কারো টিভি চ্যানেল থাকবে, থাকবে না? কি আশ্চর্য মনে হচ্ছে? প্রেসিডেন্ট, আমাদের দেশের প্রেসিডেন্ট যিনি আছেন, তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন? কে জানো? কোন জেলায়? এই যে এই দিকে হাতে উঠায় না, খবর নাই। প্রেসিডেন্টের জেলা কোনটা? কিশোরগঞ্জ। জানতে হবে তো, এটা অবশ্যই জানতে হবে, এটা মাস্ট নো কোয়েশ্চেন, অবশ্যই জানতে হবে। এটা জানবো না আমার প্রেসিডেন্ট কোন জেলার মানুষ? ওনার কথার মধ্যে আমরা কিন্তু একটি মাটির গন্ধ পাই না? উনি কখনো ভুলে যান না, এটা তার একটি বিশেষ গুণ। তিনি যখন কথা বলেন, সাধারণ মানুষের মতো কথা বলেন, কারণ এরা অসাধারণ মানুষ, এই জন্য সাধারণ ভাবে থাকেন। তো আমি যেটা বলছিলাম যে তোমাদের এখানে কেউ টিভি চ্যানেলের মালিক হবে, এটা কেউ ভাবতেও পারছো না। তোমরা কেউ মহাকাশ অভিযানে যাবে, এটা কেউ ভাবতেও পারছো না। না ভাবার কিছু নাই তো। আমাদের যিনি প্রেসিডেন্ট, তিনি কিন্তু যেখান থেকে এসছেন সেখানে ঢাকা শহর থেকে পৌঁছতে 5 থেকে 7 দিন সময় লাগতো কিশোরগঞ্জে। এইটাই ছিল তার সময়কার সত্যিকার বাস্তবিক অবস্থা। পায়ে হেঁটে যেতে হতো। বর্ষাকাল যখন হতো তখন সেখানে সমস্ত বিয়ে শাদীগুলি হতো, বুঝতে পেরেছ? কারণ বর্ষাকালই ছিল তাদের জন্য সবচেয়ে সহজ একটি কি বলবো যোগাযোগের মাধ্যম। নৌকা দিয়ে তারা চলাফেরা করতে পারতেন। তাছাড়া ওই যে এলাকাটা ছিল খুবই দুর্গম, সেখানে কিন্তু তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আমি কোনো ইন্টারভিউতে সম্ভবত পড়েছি,
যে তুমি কি হতে চাও। প্রাইমারি স্কুলে আগে ভিজিটে আসতো আমাদের প্রাইমারি স্কুলগুলিতে, তখন মেধাবী ছাত্রদেরকে সামনে দেওয়া হতো প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আমাদের এখন তো আর ভিজিট হওয়া লাগে না, আমরাই করি, তোমাদেরকে সব কিছু করে ফেলি। জিজ্ঞাসা করা হয়েছে তুমি কি হতে চাও, তিনি কিন্তু বলেছিলেন আমি প্রেসিডেন্ট হতে চাই। আমি কোথাও শুনেছি অথবা কোথাও পড়েছি। চিন্তা করেছিলেন তিনি যে প্রেসিডেন্ট হবেন, কিন্তু বলেছেন, আশাটা রেখেছেন। তো তোমাদের এখানে তোমরা তো এখন ঢাকা শহরের স্বনামধন্য প্রতিষ্ঠানে বসে আছো, তাহলে তোমরা কেন চিন্তা করতে পারছো না তুমি মহাকাশ অভিযানে যাবে, তুমি টিভি চ্যানেলের মালিক হবে, তুমি বাংলাদেশের মন্ত্রী হবে, তুমি বাংলাদেশের সংসদ সদস্য হবে, তুমি সেক্রেটারি হবে, সচিব হবে, তুমি একটা কোম্পানির মালিক হবে, ঠিক না? এগুলো আমাদের চিন্তা করতে হবে। তো তখন তোমার অনেক কিছু করার থাকবে। আমি সেই সময়ের কথা বলছি, সেই সময় যেন আমরা ভুলে না যাই। তোমাদেরকে জেগে উঠতে হবে। আমার এই যে অশুদ্ধ চর্চা হচ্ছে, বাংলাকে বলতে পারি না, এবং বাংলার সাথে ইংরেজি মিশিয়ে কথা বলা, আমাদের রেডিওগুলিতেও আরজে নামক কিছু মানে কি বলবো যে বিষয় আছে। আমরা ভাবি যে আমাদের আরজেরা অনেক সুন্দর করে কথা বলছে, বাংলা এবং ইংরেজি মিশিয়ে আমাদেরকে বিভ্রান্ত করে দিচ্ছে এই সমস্ত বিষয়গুলো। দিনের শেষে তুমি কত সুন্দর বাংলা বলতে পারো সেটার কিন্তু কদর থেকেই যাবে। বাংলার চর্চা করতে হবে। সবচেয়ে বড় আশ্চর্য আমার কাছে মনে হয় যখন আমি শিক্ষার্থীদেরকে দেখি তারা দরখাস্ত লিখে বর্গীয় জ অন্তস্থ জয়ের পার্থক্য বোঝে না, রয়ের পার্থক্য বোঝে না, অল্প প্রাণ মহাপ্রাণের পার্থক্য বোঝে না। আমার কাছে গতকালকে একটা ড্রাফট আমি পেয়েছি, যথাযথ বানানটা কিভাবে, কোনো ত আছে এখানে, দুইটাই থ। তোমরা একজনের নাম বলি, প্রফেসর নরেন বিশ্বাস, যিনি উচ্চারণ নিয়ে কাজ করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। নাম শুনেছ কেউ? কতজন শুনেছ নরেন বিশ্বাস স্যারের নাম? কম শুনেছ, যারা একটু চর্চা করতে চাও তারাই শুনেছ। প্রফেসর নরেন বিশ্বাসকে বলছিল ছেলেরা, উনি জসিমউদ্দিন হলের দিকে যাচ্ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তখন ছেলেরা দাঁড়িয়ে কোনো এক জায়গায় ওই যে যেটা হয় আমের চাটনি, তারপরে বিভিন্ন রকম খাবার এখানে বিক্রি করতে থাকে না ফুটপাতে, খাবারগুলি খেতে খুব মজা হয় না? ওই রকম ইউনিভার্সিটির ছেলেরা খাচ্ছে, তখন সম্ভবত আমরা খাচ্ছিল আর কি। তো ছেলেরা বলছে স্যার আমরা খাচ্ছি, এমনি বলি না আমরা, স্যার একটু দাঁড়িয়ে আছি, জিজ্ঞেস না করলেও বলছে যে আমরা খাচ্ছি। স্যার কি জবাব দিয়েছেন জানো? তোমরা খাও। স্যার শুনেছেন আমরা খাচ্ছি, আমরা না, মানে জয়সেন্নরের উচ্চারণটা স্যারের কাছে কানে লেগেছে। স্যার জবাব দিয়েছেন ঠিক আছে তোমরা খাও। কথাটা জবাবটা ঠিক হয়েছে না? কারণ ওনার বিশুদ্ধতার পর্যায়টা ছিল ওইরকম। তিনি বুঝতে পেরেছেন যে জয়সেন্নর এবং বয়সেন্নরের পার্থক্যটা কোথায় হয়েছে। গড়ের মাঠে গরুর গাড়ি গড় গড়িয়ে চলে, কতজন বলতে পারবা? এখানে কয়টা জয়সেন্নর কয়টা বয়সেন্নর আছে? এটা কি কেউ প্র্যাকটিস করেছো? এখানে অনুশীলন করেছো? আছো কেউ? আছো? আচ্ছা, চাচা তুমি চাষা চটা চাষো না আচাষা চটা চাষো, কয়জন বলতে পারবা? পারবা? ছয়ের পার্থক্য। আমরা চকেও ছ বলি, ছকেও চ বলি, বলি না? সাসা, চাকে বলি সা, এটা কি সা? এটা হলো চা। আপাকে বলি আপা, এটা কি আপা না আপা? এটা আপা, এটা বলি না আমরা? আমাদের এলাকায়, আমি এলাকার নাম না বলি, খোকনরে বলে কোকন, এটা কি হয়? কোকন হয় কখনো? কোকন। তাহলে এই উচ্চারণগুলি ঠিক করতে হবে না আমাদের? আমাদের উচ্চারণগুলি যেরকম ঠিক করতে হবে, ঠিক একইভাবে আমাদের লেখা দেখবা যে আমাদের বাসগুলিতে লেখা থাকে ব্যবহারে ভদ্রতার পরিচয়। প্রথমটা ভ ব্যবহারে, পরেরটা হলো ব ভদ্রতার পরিচয়। পাচ্ছ না? এরকম হয় না? তাহলে এগুলি কারা ঠিক করবে? এই জাতিকে ঠিক করার দায়িত্ব হলো তোমাদের। শুদ্ধ বানান, শুদ্ধ উচ্চারণ, প্রমিত বাংলায় কথা বলা, এগুলি চর্চাগুলি আমাদের করতে হবে। তোমাদের বাংলা একাডেমি প্রমিত বাংলা উচ্চারণের বই আছে, কতজন জানো? হাত ওঠাও। কিনো বলবো না, জানো কতজন? ওকে, হাত নামাও। এখানে যারা বসে আছো তাদের জন্য আমার আদেশ, এখনো বইমেলা চলমান আছে, প্রমিত বাংলা অভিধান, প্রমিত বাংলা। এখানে কিন্তু তুমি দেখতে পারবে যে
আমাদের উচ্চারণের অভিধান এটা। তুমি যে কোনো শব্দ তোমার সন্দেহ হবে ওখান থেকে পটাপট বের করে ফেলো, চর্চাটা জারি রাখতে হবে। আমি আমার কথা শেষ করি। ফারুক সুমন স্যার যেটা বললেন, ভাষার মধ্যে অন্য ভাষার যত বেশি, পৃথিবীর অনেক ভাষা কিন্তু ডেড ল্যাঙ্গুয়েজ হিসাবে স্বীকৃত হচ্ছে, মরা ভাষা। কেন জানো এটা? এটা ফারুক সুমন স্যারকে আমি একটু সাপ্লিমেন্ট করি। সেটা হলো সেই ভাষার অ্যাকসেপ্টেন্স কম, গ্রহণ ক্ষমতা কম। বুঝতে পেরেছ? সেই ভাষাগুলি মরে যাচ্ছে। নদী যেরকম বহমান, যেটা স্যার বললো, ভাষাও কিন্তু বহমান, ভাষা চলমান। কম্পিউটারকে কি বলবে তোমরা? টেলিভিশনকে কি বলবে? ছবি যন্ত্র। রেডিওর নাম কি? বাংলা নাম কি? রেডিওর বাংলা নাম কি? বেতার। কিছুটা আমরা চিনেছি, বেতার যন্ত্র। কম্পিউটারের বাংলা কি? কম্পিউটারকে শুধু গনে? এটা একটা মারাত্মক ভুল ধারণা। আমাদের এই বাংলাদেশে একটা সময় পর্যন্ত ধরে নেওয়া হচ্ছিল কম্পিউটার শুধু আসছে টাইপ করতে, শুধু টাইপ করার জন্য কম্পিউটার আসছে। আমরা 50 বছর পিছিয়ে গেছি এই কনসেপ্টের জন্যে, এই ধারণার জন্যে। ভিয়েতনাম যুদ্ধবিধ্বস্ত একটি দেশ, জানো? কতজন জানো? ভিয়েতনাম আমাদের পিছনে ছিল, আমাদের প্রতিবেশী দেশ। দেখো তারা কম্পিউটারকে কোন পর্যায়ে নিয়ে গেছে। তোমরা এখন কিন্তু জানো যে এটা শুধু হিসাব যন্ত্র নয়, এটা শুধু টাইপরাইটার নয়। এই কম্পিউটার আসছে পৃথিবী শাসন করার জন্য। বুঝতে পেরেছ? এখন তোমার হাতেই কিন্তু কম্পিউটার। এক সময় ছিল এটাকে বলা হতো পামটপ, নাম শুনেছ কেউ? হাতের তালুতে থাকতো। এটা হলো মোবাইলেরই একটা ভার্সন, যেটা দিয়ে এই সমস্ত কাজগুলি, মোবাইলে তখন এত কিছু ছিল না, বাটন মোবাইলে কোনো অপশন ছিল না, অনেক দামি ছিল। পিডিএফ রিডার, কতজন নাম শুনেছ? এই যে দেখেছ কেউ পিডিএফ রিডার? দেখেছ? আমারটা দেখাবো তোমাদেরকে, তাহলে দেখবা। অনেক দাম দিয়ে কিনেছিলাম পিডিএফ রিডার। পিডিএফ রিডার, পিডিএফ বইগুলি ওখানে দিয়ে দিয়ে তুমি কোথাও জার্নি করছো, তুমি এখানে বসে বসে পড়তে পারবা। অনেক দাম ছিল। এটা আমার একটা শখ ছিল যে একটা পিডিএফ রিডার আমি কিনবো, এবং শখটা পূরণ করতে হয়েছে অনেক দিন পর। তোমাদের কিন্তু সেটা লাগছে না। তোমার হাতে যেই মোবাইলটা আছে, তুমি এইটাই কিন্তু একটা মিনি কম্পিউটার। মিনি কম্পিউটার না? হাঙ্গেরিতে আমি ইউরোপ ভিজিট করার সময় হাঙ্গেরিতে একটা মেলা চলছিল, মেলা, কম্পিউটার মেলা। সেখানে তখন আমি অন্য একটা দেশে ছিলাম, সুইডেনে। আমি দেখি যে হাঙ্গেরি যে তোমার যে মেলাটা হচ্ছে, সেটার সুইডেনেও সেটার অনেক বিলবোর্ড ছিল। ওখানে লেখা ছিল কম্পিউটার ইজ এভরিথিং, মোবাইল ইজ এভরিথিং। দেখো কত সাধারণভাবে কিন্তু বলেছে মোবাইল ইজ এভরিথিং। এখন কি মনে হচ্ছে মোবাইল ইজ এভরিথিং? পৃথিবীর এমন কোনো কিছু থাকবে না এক সময়, সমস্ত কিছুকে মোবাইলের মধ্যে ঢুকে দেয়া হবে। তোমার ইসিজি, কথার কথা, তোমার এমআরআই, আমরা একটা বড় মেশিনে ঢুকি না, এখন ঢুকছি না? এক সময় আশ্চর্য লাগবে আমার কাছে যে আমরা মেশিনে ঢুকে এমআরআই করতাম। ওই সময়টা কিন্তু সামনে আসছে। কি মনে হয়? লাগবে না? আমরা কি কখনো ভাবতে পারতাম যে টিভি এরকম পাতলা হয়ে যাবে, ওয়ালে ঝুলিয়ে রাখা যাবে? ভাবতাম? আমরা কি কখনো চিন্তা করেছি যে এই টিভিটা সাদা কালোর বাইরে রঙিন টিভি সবার ঘরে ঘরে থাকবে? এটা চিন্তা করেছি? এখন তো জানো টিভি কিরকম আসছে, ওয়াল পেন্টিং এর মতো ঝুলিয়ে দেওয়া যায়, জানো এটা? তো তুমি যা ভাবতে পারো না তাও তোমার জন্য অপেক্ষা করছে। তো তোমার সমস্ত টেকনোলজি, সমস্ত কিছু তোমার হাতে আছে। এখন শুধু হলো তুমি প্রস্তুত আছো কিনা, তোমার প্রস্তুতি কতটুকু, এটা নির্ভর করছে তুমি আসলে ইতিবাচকভাবে এই যন্ত্রের ব্যবহার করছো কিনা, নাকি নেতিবাচকভাবে ব্যবহার করছো। পজিটিভ ইউজ করছো নাকি নেগেটিভ ইউজ করছো, নির্ভর করছে তোমার উপর। তুমি সারাদিন পার করে দিতে পারবে ইনস্টাগ্রাম, ফেসবুক,
এগুলিকে সারাদিন পার করে দিতে পারবে। কে কোথায় চা খাইলো, কে কোথায় পান খাইলো, কে কোথায় কি করলো, সমস্ত কিছু দেখতেছো, লাইক দিতেছো, কি করতেছো না করতেছো। দিনের শেষে দেখো তোমার খাওয়াও নাই, ঘুমও নাই, রেস্টও নাই, পড়াশোনাও নাই, সমস্ত সময় গিলে খেয়ে ফেলছে এই তোমার ডিভাইস। এইরকম যদি থাকো তাহলে কিন্তু এই যন্ত্রের ব্যবহার করতে পারবে না, ভাষাকে ছড়িয়ে দিতে পারবে না, দরদ থাকতে হবে। আমি সব কথা দিয়ে শেষ করি। আমরা ইংরেজি সিনেমা দেখি, ভালো, ইংরেজি শিখছি, ভালো। পৃথিবীর অনেক দেশেই কিন্তু তার মাদার ল্যাঙ্গুয়েজের পরে, মাতৃভাষার পরে কমপক্ষে 2টা পড়তে হয়। এটা ম্যান্ডেটরি, বাধ্যতামূলক। আমাদের শিক্ষা ব্যবস্থায় প্রচুর পরিবর্তন হচ্ছে। আমরা আশা করছি আমাদের শিক্ষা ব্যবস্থায় বিশ্ববিদ্যালয় স্তরে কিন্তু চলে আসছে, আমাদের হয়তো এই স্তরেও চলে আসবে অদূর ভবিষ্যতে। আমরা আশা করছি ইনশাআল্লাহ। তোমরা অনেকেই নিজে নিজে ভাষা শিখো, আমি এটাকে সাধুবাদ জানাই। কোরিয়ান শিখছো, আমি সাধুবাদ জানাই। তোমরা জাপানিজ শিখো, আমি সাধুবাদ জানাই। চর্চা করতে হবে, বাংলাকে ভালো করে জানতে হবে। বাংলায় যেন সুন্দর একটা কবিতা আবৃত্তি করতে পারি। আমাদের বারোই কি চমৎকার কবিতা আবৃত্তি করে গেছে, আমি মুগ্ধ হয়েছি, সত্যি মুগ্ধ হয়েছি। এত সুন্দর করে আবৃত্তি করেছে, তার যে অভিব্যক্তি, আমি সত্যি মুগ্ধ। এই ছোটবেলায় আমাদের পক্ষে সম্ভব ছিল না। তোমরা অনেক মেধাবী, আবৃত্তি চর্চাটা করবে। আবৃত্তি এক ধরনের মননশীলতা তৈরি করে তোমার মধ্যে। আবৃত্তি শুনবে, আমাদের অনেক ভালো ভালো আবৃত্তিকার আছে। আমি যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, আমাদের সময় আবৃত্তিকার ছিলেন অনেক কয়েকজন ভালো ভালো। আমাদের ডাকসুর নেতা ছিলেন যারা ভালো আবৃত্তি করলেন, আহকামুল্লাহ ভাই, আমি এখনো নামটা বলেই ফেললাম। আমি এইরকম করে তাকিয়ে থাকতাম তার আবৃত্তি শোনার জন্যে। মনে হইতো যে কি এই এত সুন্দর করে তার গলা থেকে কথাগুলো বের হচ্ছে, এটা কি করে সম্ভব একজন মানুষের পক্ষে। আমি নিজে নিজে বিড়বিড় করতাম। তো এই যে বিড়বিড় করা, সেখান থেকে হয়তো কিছুটা হলেও আমি শিখেছি। এই আগ্রহটুকু তোমাদের থাকতে হবে। একজন কি সুন্দর করে কথা বলে, সেই সুন্দরের চর্চাটা যেন আমি করতে পারি, সেই তোমার মানসিকতা তোমাকে থাকতে হবে। একটি কথা দিয়ে শেষ করছি। আমরা ইংরেজি সিনেমা দেখে অনেক ইংরেজি বোলিং আমরা শিখে গেছি, আমরা অর্থ জানি না। তুমি যদি বাংলা অর্থ জানো, কখনোই এই কথাগুলো বলবে না। এত খারাপ ইংরেজি আমরা অশালীন কথা বলি, বুঝতে পেরেছ? জেনে বলবে। আমি যখন থেকে জেনেছি তখন থেকে কিন্তু ছেড়ে দিয়েছি। আমিও কিছু কিছু বলতাম। আমরা বলি না শিট, অর্থ জানো? কতজন অর্থ জানো? হাত ওঠাও। যারা অর্থ জানো তারা আর বলবে না। আমরা না জেনেই আমরা ভদ্রলোক হতে চাই, বুঝতে পেরেছ? আমি আর কিছু বললাম না। অনেক এরকম ইংরেজি সিনেমাগুলিতে এরকম আছে, এটা তাদের সংস্কৃতি, আমার সংস্কৃতি না। তো আমি যেন না বলি এই কথাগুলি। আমি বাংলায় বলতে পারবো না। আমি যেহেতু বাংলায় বলতে পারবো না, আমি ইংরেজি কেন এই কথাগুলো আনবো? বুঝতে পেরেছ? তো আমি জেনে শুনে চর্চা করব, ভাষার চর্চা করব, ভাষা শালীনতা বজায় রাখবো, ভালো মন্দের পার্থক্যটুকু বুঝবো যে কোনটা শালীন কোনটা অশালীন। সবশেষে তোমাদের সুন্দর একটি আগামী প্রত্যাশা করে তোমরা সবাই ভালো থাকবে, সুন্দর থাকবে, সুস্থ থাকবে। যারা এখানে অভিনয়, নাচ, গান, কবিতা আবৃত্তি করেছ, যারা বাজিয়েছ, সবাইকে অনেক ধন্যবাদ। এই প্রোগ্রামের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে ধন্যবাদ। আমরা সুন্দর একটি প্রোগ্রাম করেছি, সুন্দর একটি অনুষ্ঠান করেছি। এই অনুষ্ঠান আমাদেরকে যেন সত্যিকার অর্থেই আমাদেরকে শিক্ষণীয় কিছু উপহার দিতে পারে, এবং আমরা যেন এই অনুষ্ঠান থেকে সত্যিকার অর্থেই আমরা কিছু শিখে আমাদের ভবিষ্যৎকে সুন্দর করে সাজাতে পারি, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। অধ্যক্ষ মহোদয়কে তার মূল্যবান বক্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ। আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদানের জন্য